শুভ 137তম আবির্ভাব বর্ষ উৎসব এবং নবীন বরণ। এই আয়োজনে আজকের মাননীয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় অধিবাসী স্যারকে আমি প্রণাম জানাই। আর উপস্থিত আজকের আমার বিভিন্ন অতিথিগণ, সম্মানিত অতিথি রয়েছেন, আমার প্রধান অতিথি রয়েছেন। প্রধান অতিথি আজকে আমার প্রণম্য শিক্ষক, আমার খুব কাছের যে কয়েকজন শিক্ষক তার মধ্যে আমার সুপ্রম স্যার একজন, এবং আজকের অন্যান্য যারা বিশেষ অতিথি তারাও আমাদের এই কাছের মানুষ। আমাদের সুবোধ স্যার, আমরা তাকে সিনিয়র দাদা হিসেবে পেয়েছি, খুব কাছের মানুষ আমাদের। আমাদের বাংলাদেশের অন্যতম যুব শক্তির নেতৃত্ব এখন আমাদের গণেশ সাহস। আজকে তারা সবাই আমাদের মঞ্চকে সমৃদ্ধ করবে এবং এই সৎসঙ্গ জগতের বিভিন্ন দিকের যে দিকপালরা রয়েছেন তারা আজকে উপস্থিত আছেন। সৎসঙ্গ বাংলাদেশ পাকুড়িয়া টাঙ্গাইল থেকে, হিমায়তপুর পাবনা থেকে, এবং সর্বোপরি বিশেষ অতিথি হিসেবে এই সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে যিনি কাজ করেছেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ মোহন রায়, প্রত্যেককে আমি আমার প্রণাম নিবেদন করছি। উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, আমার মঙ্গলময়ী মায়েরা, সকলকে আমার প্রণামান্তে জয়গুরু। সার্থকতায় একের মাঝে বহুর সমন্বয়, যেথায় ঘটে তাকেই বলে বিশ্ববিদ্যালয়। কর্মদয়ালের বার্তা এমনই ছিল বিশ্ববিদ্যালয় নিয়ে। কি বললেন ঠাকুর আমার? সার্থকতায় একের মাঝে বহুর সমন্বয়। একের মাঝে বহুর সমন্বয় কি করে করতে হয়, কি করে নিজে এক চিন্তা এক আদর্শকে ধারণ করেও বহু চিন্তা, বহু মত এবং বহু পথকে ধারণ করা যায়, এই সম্প্রীতি এবং সমন্বয়ের যে মহান শিক্ষা তা বিশ্ববিদ্যালয় দেয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয় আমাদের সংকীর্ণতার গণ্ডি থেকে বের হয়ে এক মুক্ত চিন্তার অধিকার দেয়। আমরা যখন এই পৃথিবীতে বিভিন্ন মতবাদ, বিভিন্ন সংকীর্ণ গণ্ডিবদ্ধ জিনিসের মধ্যে আবদ্ধ হই, তখন আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আসার পর একটা ছেলে, একটা মেয়ে, সে সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে মুক্ত চিন্তার অধিকারী হবে। আর ঠাকুর তাই বললেন, ওর সার্থক রূপ যদি হয় তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ে বলা যায়। অর্থাৎ যে ওটা সার্থকভাবে করতে পারে সে বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত সত্তাধিকারী হতে পারে। সে শিক্ষার্থী হতে পারে প্রকৃত শিক্ষার্থী, সে শিক্ষক হতে পারে প্রকৃত শিক্ষক, এবং সেই বিশ্ববিদ্যালয় হয় প্রকৃত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে তারাই এই সার্থকতায় একের মাঝে বহুর সমন্বয় করতে শেখায়। পৃথিবীতে যদি তাই না হতো, পৃথিবীটা ছারখার হয়ে যেত। পৃথিবীতে যদি প্রত্যেকটা মানুষ মনে করতো আমি আমার মতো বুঝবো, আমি আমার মতো চলবো, আর আমার চেয়ে বেশি কেউ বোঝে না, আমার চেয়ে বেশি কেউ জানে না, তাহলে পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে অশান্তির বীজ লেগে থাকতো। আর তাই ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্রোদ্ধারণে যুগে যুগে পৃথিবীতে প্রেরিত পুরুষগণ আবির্ভূত হয়েছেন এই শিক্ষা দেওয়ার জন্য যে জগতে তুমি শুধু তোমার জন্য নও, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। কে লর্ড? যিনি সবার। আর তাই পরের লাইনে বলছেন, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য, তাই তুমি কারো জন্য নও, এটা তোমার এক। আর ওই এককে ধরে বহু মানে তুমি সবার জন্য। এই পৃথিবীতে প্রত্যেকটা সত্তা তোমার সত্তা। তুমি জানো না, তারপরও তোমার সত্তা। সে তোমার মিত্র হতে পারে, তাও তোমার সত্তা। সে যদি তোমার শত্রু হয়, তাও তোমার সত্তা। এই কেমন কথা? এই বেদের কথা, এই উপনিষদের কথা, এই হিন্দু ধর্ম, আর্য ধর্মের গোড়ার কথা। আর এই গোড়ার কথাটাই যখন মূল কথা হিসেবে উপাত্ত হয়, প্রতিপাদ্য হিসেবে আমরা ধারণ করি, সেখানে ধর্মের সংজ্ঞা বাস্তবায়িত হয়। আর সেই ধর্মের সংজ্ঞায় আমার দয়াল ঠাকুর সে কি বলছেন? রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। ধর্ম আর কিছুই না, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয়, সবার কথা, একক কোনো কথা নয়। আর তাই আমরা দেখতে পাচ্ছি যুগে যুগে কালে কালে তারা যখন আসেন ওই একই কথা বলেন। তাদের প্রত্যেকটা কথার মধ্যে একই সুর। কি সুর? সাম্যের সুর। কি সুর? সম্প্রীতির সুর। কি সুর?
বন্ধনের সুর। যখন মানুষ হিংসায় রক্ত হয় তখন তারা এসে ওই হিংসার ভিতর দিয়ে কি একটা মিলনের সুর দিয়ে যায়। যখন মানুষ দ্বন্দ্বে লিপ্ত হয় তারা ওই দ্বন্দ্বের ভিতর দিয়ে এই পৃথিবীতে এসে এক সাম্যের সুর দিয়ে যান। যখন পৃথিবীর মানুষ প্রচন্ড ভাবে বিভিন্ন ভাবে গণ্ডি স্বার্থী হয়ে যায় তখন তিনি এসে এক মুক্ত স্বার্থের কথা বলেন। আর তাই তো বিশ্ববিদ্যালয়ে দুটো ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। এক ছোট ভাই উজ্জ্বল দেবনাথ, এই অনুষ্ঠান নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বেশ কয়েকদিন আগের কথা, হঠাৎ করে আমার ছোট ভাই লিখন বলছে কি দাদা একটা ছেলে খুব বিপদে পড়েছে। কি বিপদে? ওর কোথাও থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ছেলেটা অ্যাডমিশনের চান্স পায়নি, ও ফেড আপ হয়ে গিয়েছে। ওর অ্যাডমিশনের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও চান্স পাবে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ওর জীবনটা ছাড়কার, ওর মনে হচ্ছে আমার জীবনে আর কিছু নেই। হঠাৎ করে একদিন রাত্রে বেলায় আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। ওর জীবনের কষ্টের কথা শুনলাম। ও মনে করছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আমার জীবনে বোধহয় আর কিছু নেই। কত স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক তার একদিন পরের ঘটনা, এই রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে মারা গেল সঞ্জু বাড়ই। একদিন পরে ওই ছেলেটা আমাকে বলছে দাদা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে মনে হয় সব শেষ হয়ে গেল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কত স্বপ্ন নিয়ে তার মা বাবা এখানে পাঠিয়েছিল, সে জীবনটা শেষ করে দিল। আমি বললাম ভাই তাহলে তুমি বুঝতে পারলে তো জীবনটা এত ছোট নয়, জীবনের স্বপ্নটা এত ছোট নয় যে তুমি এখানে চান্স পাওয়াই মানে তোমার সব হয়ে যাবে। আবার এখানে চান্স পেয়ে সে যে জীবনটা শেষ করে দিল তার মানেও সে জীবনের সন্ধানটা পেল না। আজকে এই কথা কেন বলছি? অনেকে প্রশ্ন করে থাকেন, অনেক বিভিন্ন জায়গা থেকে এমন প্রশ্ন আসে যে বিশ্ববিদ্যালয়ে আসবে, পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়ে আসবে, ডিগ্রি অর্জন করবে, বিশ্ববিদ্যালয়ে আবার ধর্মকর্ম করার কি দরকার? পড়াশোনা করবে, ছাত্রানাম অধ্যয়ন তখন বলছে না বাবা তোমাদের এত কিছু দরকার নেই, কিসের বিশ্ববিদ্যালয়ে এত ধর্মকর্ম প্রয়োজন নেই, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো, পাশ করবো, চলে যাবা। দরকার আছে ওই কি, বিশ্ববিদ্যালয়ে ধর্মচর্চার প্রচুর দরকার আছে। কেন জানেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা স্টেজ জীবনের, যে স্টেজ এটাকে বলা হয় প্রি টেক অফ এন্ড টেক অফ মোমেন্ট অফ দ্য লাইফ। একটা প্লেন, এরোপ্লেন যখন ওঠে ও প্রথমে রানওয়েতে থাকে। রানওয়েতে থাকার পর ও ঠিকমতো জীবনে উঠবে কি উঠবে না সেটা নির্ভর করে তার এই প্রি টেক অফ এন্ড টেক অফ মোমেন্ট অফ দ্য লাইফে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের জীবনটা যদি সে সুন্দর সার্থকভাবে সমন্বিতভাবে শেষ করতে না পারে, যদি এই বিশ্ববিদ্যালয়ের জীবনের ভিতর দিয়ে সে এই সমন্বয় এবং সম্প্রীতির শিক্ষা পেয়ে যায়, আজীবন ধরে সে মানুষকে এই সমন্বয় এবং সম্প্রীতি বিলাতে পারে। তার কাছ থেকে এই দেশের একটা নাগরিক অসম্প্রীতিকর ব্যবহার পায় না এবং অসমন্বিত কোনো আচরণ পায় না। আর যদি এই বিশ্ববিদ্যালয়ের জীবনে সে ওই শিক্ষাটা না পায়, কি হয়? এই বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করার পর সে যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে তার কাছ থেকে মানুষ ওই সম্প্রীতির অভাব পায়, সমন্বয়ের অভাব পায়। দেশ, জাতি, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ সব সারখার হয়ে যায়। কেন জানেন? ছোট্ট একটা মানুষ ও যদি লেখাপড়া না শেখে ওর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়, কিন্তু যখন লেখাপড়া শিখে যায়, কোনো বড় একটা দায়িত্ব পায়, তার কাছ থেকে সমাজে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি কিনা সে সুশিক্ষা না পায়। তাই ঠাকুর আমার বলছেন যে বিদ্যালয়ের ছেলে মেয়ে যত শিক্ষাই শিখুক না, গৃহের শিক্ষা না হলে তার সুষ্ঠু স্বভাব হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সম্প্রীতি, এই যে সমন্বয়, এর মূল শিক্ষার মূল বীজ এখানে। আজকে সঞ্জুর জন্য কষ্ট হয় সত্য, কিন্তু আমি বাস্তবভাবে আমি ব্যর্থ কণ্ঠে বলতে পারি যে এই আদর্শকে ধারণ করে ও যদি জীবনে এই সংগঠনের সাথে নিয়মিত প্রার্থনা করা, নিয়মিত কি হয়, আমি যদি আমার ছোট্ট একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন এখানে ভর্তি হয়েছি প্রথম যখন সৎসঙ্গের অনুষ্ঠান আমি দেখেছিলাম, আমাদের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর এস.এম. ফায়েজ স্যার। একটা কথা আমার এখনো কানের মধ্যে ভাসে যে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে যারা পড়াশোনার পাশাপাশি ধর্মকে ধারণ করতে পারে তাদের ভিতরে একটা অন্য সত্তা গজিয়ে ওঠে। স্যার এই কথাটা প্রথম দিন ছোট্ট একটা ফার্স্ট ইয়ারের সন্তান আমি তখন
আমার কানে এখনো বাজে। কি এমন ধারণ করা যায়? সত্যিকার অর্থেই পৃথিবীতে যদি বিজ্ঞান অনেক এগিয়ে যায় আর ধর্ম যদি না আগায়, ওই বিজ্ঞান মানুষকে জড়বস্তুর মতো করে তোলে। তাই একই সাথে সাথে এই জড়বিজ্ঞান অর্থাৎ এই পড়াশোনার পাশাপাশি ধর্ম কি করে আমাকে ওই সমন্বয় এবং সম্প্রীতির ব্যালেন্স তৈরি করতে শেখায়। আর ঠাকুর তো সমন্বয়ের সবচেয়ে বড় গুরুত্ব প্রতীক। এমন এক প্রার্থনা তিনি প্রবর্তন করলেন যার মধ্যে তিনি কাউকে বাদ দেননি। মৎস্য কূর্ম গৌর নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ ঋষ মোহাম্মদের উপায়িতম চৈতন্য রামকৃষ্ণ রূপুরম পূর্বতরি প্রণম শাশ্বতম বর্তমানম। এমন কোন কেউ নেই সৎসঙ্গের প্রার্থনা যাকে স্মরণ করা হয় না। সৎসঙ্গের প্রার্থনা কিন্তু এমন প্রার্থনা নয় যে প্রার্থনায় আমরা শুধু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বন্দনা করি, আমরা শুধু আমার পূজনীয় বড় মাকে বন্দনা করি, পূজনীয় ছোট মাকে বন্দনা করি, আচার্যদেরকে বন্দনা করি, অধ্যক্ষকে বন্দনা করি, পূজ্যপা দাদাদের বন্দনা করি না। সৎসঙ্গের প্রার্থনা এত সংকীর্ণ প্রার্থনা নয়। সৎসঙ্গের প্রার্থনা সবাইকে ধারণ করে। এমন কোন সত্তা এই পৃথিবীতে নেই সেই পূর্ব থেকে আদি পর্যন্ত থেকে এখনকার পর্যন্ত কোনো একটা সত্তাকে ঠাকুর বাদ দেননি। পঞ্চবধী সত্তার চেয়ে মধ্য দিয়ে ঠাকুর বলছেন এটা হিন্দু এবং আর্য জাতির মেরুদণ্ড স্বরূপ, প্রত্যেকের অগ্নি স্বরূপ। এই যজ্ঞ যদি প্রত্যেকে ধারণ করতে পারে, এর ভিতর দিয়ে এমন একটা সময় আসতে পারে এই পৃথিবীতে যখন হিংসা আর হাজারি ভরে যাবে, তখন সৎসঙ্গের মানুষের কাছে মানুষ পথ খুঁজবে যে সৎসঙ্গই তো আসল সমন্বয়ের পথ, আসল সম্প্রীতির পথ। আর কোথায় পথ? অনেকে মনে করতে পারেন কই, তা তো দেখি না আপনাদের মধ্যে। আপনাদের মধ্যে তো আরো অনেক রকম কত কথা শুনি। ভুল। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীতে বলছেন সবার পূরণ করেন যিনি তার মুখে বিধৃত বাণী। সবার পূরণ করা। তিনি কাউকে কখনো অপূর্ণ রাখেননি। কোন মত, কোন পথ, সৎসঙ্গ মতের সাথে ক্লাস নেই। কেউ বলতে পারবে না সৎসঙ্গ মতের সাথে বৈষ্ণব দর্শনের কোনো সাংঘর্ষিক জায়গা আছে। কেউ বলতে পারবে না শৈব মতের সাথে, মতুয়া মতের সাথে, অন্যান্য বিভিন্ন মতের সাথে, বৌদ্ধ দর্শনের সাথে সৎসঙ্গের কোনো ক্লাস আছে। কোথাও কোনো ক্লাস নেই। কি আছে? আছে সমন্বয় এবং সম্প্রীতির আভাস। আর এই সমন্বয় এবং সম্প্রীতির মূর্ত প্রতীক আমাদের এই জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এর থেকে সমন্বয় এবং সম্প্রীতির জায়গা নেই পৃথিবীতে। পৃথিবীতে মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র উপাসনালয় জগন্নাথ হল উপাসনালয়, যেখানে একই সাথে রাম কৃষ্ণ বুদ্ধ এবং যিশুর মূর্তি স্থাপিত হয়েছে। আর আজকে আমরাও সেই সৎসঙ্গের, সেই সমন্বয়ের, সম্প্রীতির এবং একতাবদ্ধতার জায়গা আজকের এই ডিসিশন আমরা যখন নিতে পারছিলাম না, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের এই অভিভাবক, আমাদের দেবাশিস স্যার নিজে সমাধান দিয়েছেন যে তোমাদের গুরুদেব যিনি, তিনি থাকবেন এবং সবাই যাকে যে শ্রদ্ধা করুক সবাইকে তোমরা রাখবে, কাউকে অশ্রদ্ধা করবে না। পৃথিবীতে অশ্রদ্ধার বীজ বরণ করা সৎসঙ্গের শিক্ষা নয়। তাই আমি মনে করি স্যারের এই সিদ্ধান্ত সব থেকে বড় একজন সৎসঙ্গের সিদ্ধান্ত। স্যার হয়তো সৎসঙ্গের দীক্ষিত কিনা আমি জানি না, কিন্তু স্যারের প্রত্যেকটা স্টেপ একজন বাস্তবিক সৎসঙ্গী হলে যেমন হয়, প্রত্যেকটা স্টেপ তেমন হয়ে দেখা দিয়েছে। কোনো একটা জায়গায় তিনি প্রথম থেকে যে সমন্বয়ের একটা বীজ আমাদের জুনিয়রদের মধ্যে বপন করছেন। আজকে অনেকে মনে করতে পারেন যে কেমন একটা বিশৃঙ্খল ভাব সেই বিকেল থেকে শুরু হয়েছে। ফার্স্ট ইয়াররা যেভাবে খাটছে আমি অবাক হয়ে যাচ্ছি। কেননা দুই একদিন আগ পর্যন্ত ওদের মনের মধ্যে কেমন একটা ইয়া ছিল যে কি হবে না হবে, কি হবে না হবে, প্রোগ্রাম হবে কি হবে না। সেই ফার্স্ট ইয়াররা আজকে এত খাটা খেটেছে, আমি দেখে অবাক হচ্ছি যে কি ব্যাপার, এরা কারা? তার মানে এদের মধ্যে সেই শক্তি আছে, এরা সেই সন্তান, এরা জগন্নাথ হলের সন্তান, এরা সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। এদের মধ্যে সমন্বয় এবং সম্প্রীতি ছাড়া অন্য কিছু নেই। ঠাকুরের এই দর্শন, ঠাকুরের এই আদর্শ 1998 সালে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, তখন একই সুর, একই বার্তা নিয়ে সৎসঙ্গের বিভিন্ন প্রাঙ্গণ থেকে এই পৃথিবীর, এই বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনকে আমন্ত্রণ জানিয়ে এই সৎসঙ্গ শুরু হয়েছিল। আর সেই সম্প্রীতির সুর আজও বেজে চলেছে। এই সম্প্রীতির সুর আমরা বাজিয়েই চলবো। সৎসঙ্গ সমন্বয় সম্প্রীতির কথা বলেছে, বলে এবং বলতেই থাকবে। আর সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই ধ্বজাকে উড়িয়ে ধরেছিল, উড়িয়ে ধরছে, ধরতেই থাকবে, ধরতেই থাকবে, ধরতেই থাকবে। সমন্বয় এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় এই জয় অব্যাহত থাকুক। আমাদের এই মাথার উপরে যতক্ষণ মধ্যমণি হয়ে আমাদের দেবাশিষ্টার আছেন, আমি আশা করছি, আমি প্রার্থনা করছি আমার পরম দয়ালের কাছে, আপনার এই সৎসঙ্গের এই মূল দায়িত্ব আজকের সভাপতি যিনি আছেন, তিনি আরো অনেক
দেবেন জয় গুরু বন্দে